সিগন্যাল আছে? আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মদিবস এবং এই 125তম জন্মদিবস উদযাপন বর্ষব্যাপী নানান কর্মসূচির মধ্য দিয়ে হয়, তার সূত্রপাত হয়েছে। আমরা আমাদের ছোটোবেলা থেকে দেখে এসেছি, একেবারে স্কুলে প্রাইমারি স্কুলের ছাত্র তখন থেকে পাড়া, ক্লাব, মহল্লা, রাজনৈতিক দল, লাইব্রেরি, সাংস্কৃতিক সংগঠন সবাই মিলে 23শে জানুয়ারি নেতাজির জন্মদিন পালন করে। আমাদের ছোটোবেলায় প্রথম পাঠ দেশপ্রেমের, স্বাধীনতা সংগ্রামের ইতিহাস এবং তার সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসুর দীর্ঘ সংগ্রাম, লড়াই। সে কংগ্রেস অধিবেশনে ভলান্টিয়ার ফোর্সের, পাক সার্কাসে কংগ্রেস অধিবেশনে সর্বাধিনায়ক হিসেবে তার ভূমিকা, ঘোষা রূপে, সেখান থেকে আজাদ হিন্দ ফৌজের প্রধান, প্রতিষ্ঠাতা এবং প্রবাসে আজাদ হিন্দ সরকার এর রাষ্ট্রনায়ক। তা আমাদের যেমন গর্বিত করেছে তেমনি প্রেরিত করেছে। নেতাজি দেশপ্রেমের পাশাপাশি আমরা সম্প্রীতির এবং ঐক্যের একটা মিলন দেখি। তার গোটা বক্তব্য, বক্তৃতা, লেখনী, রাজনীতি, সংগ্রাম, এমনকি আজাদ হিন্দ ফৌজেও তিনি উদ্বুদ্ধ করতে পেরেছিলেন সবাইকে নিয়ে। কিন্তু এবার বিধানসভা নির্বাচন বলে নেতাজিকে বাংলা, বাঙালি এবং কলকাতা কেন্দ্রিক করে দেওয়ার চেষ্টা করা হলো। আমি নিজে সর্বভারতীয় ক্ষেত্রে রাজনীতি করতে গিয়ে দেখেছি, তামিলনাড়ুতে প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা শহরে নেতাজির মূর্তি, নেতাজির স্মারক, নেতাজির নামে রাস্তা। খুব কম এরকম দেশে নায়ক আছেন যাকে গোটা দেশ, গোটা উপমহাদেশ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। কিন্তু যা হয়, আজকে কলকাতায় প্রধানমন্ত্রী এলেন, ভালো সংস্কৃতি দপ্তর থেকে সাংস্কৃতিক কর্মসূচি মানুষ উপভোগ করলেন। সেখানে প্রথমে আমি খারাপ কথাটা বলে দিই, মুখ্যমন্ত্রী রাজ্যের, তার সঙ্গে যতই আমাদের মতান্তর থাকুক, তিনি যখন বক্তৃতা করতে উঠলেন সরকারি মঞ্চে, সেখানে দর্শক মণ্ডলীতে বোঝা যাচ্ছে সরকারি খরচায় বিজেপি, আরএসএস তাদের পিআর জব করেছে, যা জমায়েত করেছে পাবলিক রিলেশনস এক্সারসাইজ, ইভেন্ট ম্যানেজমেন্টে দিয়ে। এবং সেখানে একটা দৃষ্টিকটুভাবে স্লোগান দেওয়া শুরু হলো, মুখ্যমন্ত্রী বললেন না। এটা যেমন নিন্দনীয়, আবার এটাও ঠিক। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখে এই প্রথম শুনলাম, ভালো লাগলো, যে সরকারি কর্মসূচিকে দলীয় কর্মসূচিতে রূপান্তর করা উচিত নয়, যেটা একেবারে প্রশাসনিক সভা থেকে, ব্লক পর্যায়ের সভা থেকে, উদ্বোধনী অনুষ্ঠান থেকে, শিলান্যাসের অনুষ্ঠান থেকে, নবান্নতে বসে তার প্রেস কনফারেন্স পর্যন্ত সবকটা সরকারি কর্মসূচিতে তিনি দলীয় কর্মসূচিতে রূপান্তরিত করেন। এখন কে কার কাছ থেকে শিখেছে আলাদা কথা, কিন্তু আজকে তিনি অন্তত বললেন। আশা করব আজ থেকে তিনি অন্তত এটুকু শপথ নিন যে যতদিন আছেন সরকারি কর্মসূচিকে দলীয় কর্মসূচিতে রূপান্তরিত করবেন না। এখানে যেমন সব কিছুই মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়, সেরকম আজকে প্রধানমন্ত্রীর অনুপ্রেরণায়ও নেতাজি স্মরণ অনুষ্ঠানে জয় শ্রীরাম ঘোষণা করছে। কাদেরকে জড়ো করেছেন? তারা শিখুক প্রধানমন্ত্রীর কাছ থেকে, আমাদের কাছ থেকে শিখতে হবে না, নেতাজির কাছ থেকে শিখতে হবে না, বিজেপির ওই সাঙ্গপাঙ্গকে শিখতে হবে। প্রধানমন্ত্রী যখন বক্তৃতা শুরু করলেন 3 বার জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ বললেন, তাহলে দেশের নামে জয়ধ্বনি। সুভাষ বোস এই জন্য নেতাজি, নাহলে হাজারো নেতা আছে, নেত্রী আছে আমাদের দেশে, ভবিষ্যতে হবে।
তিনি আবিদ হাসান সাফরানিকে বললেন এমন একটা স্লোগান কয়েন করো, কোন আইটি সেলকে না, যেখানে ধর্মীয় ভাব থাকবে না, ভাষার বাধা থাকবে না, এলাকার ভাব থাকবে না, সবাই মিলে সেটাকে গ্রহণ করতে পারবে। আবিদ হাসান সাফরানি তিনি বললেন জয় হিন্দ। অনেক ভাবনা চিন্তা করে আলাপ আলোচনার মধ্য দিয়ে নেতাজি গ্রহণ করলেন। ক্ল্যারিয়ন কল হলো জয় হিন্দ। हिंद जो नाज जिस पे है वो सुभाष जी है। আজকে সব যে স্লোগানগুলো হচ্ছে, তো সেখানে দেশ কোথায়? প্রধানমন্ত্রী তার বক্তৃতার শেষে বলছেন দেশ, আত্মনির্ভরতা। যখন আইএনএর বাহিনীকে বিচারের জন্য ধরে নিয়ে এসে লালকেল্লায় বিচার শুরু হলো, তখন স্লোগান কি উঠলো? কলকাতার রাজপথে তাদের মুক্তির দাবিতে গোটা দেশব্যাপী স্লোগান উঠল, লাল কিলে সে আই আওয়াজ, ধিল্লো সাইগল শাহনওয়াজ। তার মানে কি? ধিল্লো শিখ, সাইগল হিন্দু, শাহনওয়াজ মুসলমানের সন্তান। তাহলে আজাদ হিন্দ ফৌজ, আজাদ হিন্দ সরকার, নেতাজি সুভাষ বোস, তার যে ধারা সেটা হচ্ছে হিন্দু, মুসলমান, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান নির্বিশেষে সবাইকে। তাহলে নেতাজিকে স্মরণ করলে প্রথমে এটাকে গ্রহণ করতে হবে যে কোনো একটা নির্দিষ্ট ধর্ম, কোনো একটা নির্দিষ্ট জাতি। যে গানটা দিয়ে অনুষ্ঠান শুরু হলো, কোথাও দ্বিজেন্দ্রলাল গানটা ধনধান্যে পুষ্পভরা আমাদের বসুন্ধরা, না, শুরু হলো আমার জন্মভূমি, সকল দেশের সেরা সেজে আমার জন্মভূমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। তাহলে সেখানে সিম্বলিক হিসেবে দেখানো হলো সব গোটা দেশের বিভিন্ন জায়গার সাংস্কৃতিক যে উপকরণ আছে। এটাই স্বাধীনতা আন্দোলনের সময় এই আলোচনা হয়েছিল, এই সিদ্ধান্ত হয়েছিল যে উই হ্যাভ আ কম্পোজিট কালচার, মিশ্র সংস্কৃতি, মুস্তাহরকা তেহজিব, যেখানে রীতি নীতি, খাদ্যাভ্যাস, পোশাক, নৃত্য, গান, লোককলা এসব হচ্ছে আলাদা আলাদা, কিন্তু তার মধ্যে সেই বৈচিত্র্যকে আমাদের সেলিব্রেট করতে হবে। নেতাজিকে স্মরণ করলে প্রথম কথা এই বৈচিত্র্যটাকে স্বীকার করতে হবে। সেখানে সবাইকে এক ধর্ম, এক জাতি, এক রাষ্ট্র মানে হচ্ছে এক পোশাক, এক খাদ্য, এটা করা যাবে না। ভারত একটা যুক্তরাষ্ট্র, ইউনিয়ন অফ স্টেটস। এই জন্য আজাদিন প্রবাসে অত সীমাবদ্ধতার মধ্যে যখন আজাদিন সরকার তৈরি হলো, তিনি এরকম সব অংশকে নিয়ে প্রতিনিধিত্ব করালেন তার ফৌজেও। এই জন্য নাম হলো আজাদ হিন্দ ফৌজ, মনে রাখতে হবে, আজাদ হিন্দ ফৌজ। যেখানে আরএসএসের প্রথম বিরোধ, তার একটু সংস্কৃতাইজ তৎসম একটু হিন্দুবাণী শব্দ নিয়ে সংগঠন করতে হবে। সেনা নয় ফৌজ, হিন্দ, এবং স্বতন্ত্র নয় আজাদ। আজাদ হিন্দ ফৌজে তিনটে, আজকে প্রধানমন্ত্রী উল্লেখ করলে ভালো হতো, তিনটে ক্ল্যারিয়ন কল ছিল আজাদ হিন্দ ফৌজ। তার তিনটে যেমন স্লোগান থাকে, ইত্তেফাক, ইত্তেমাদ, কোরবানি। ইত্তেফাক ঐক্য, ইত্তেমাদ বিশ্বাস, কোরবানি আত্মত্যাগ, ত্যাগ। তাহলে দেশের মানুষের মধ্যে ঐক্য গড়ে তুলতে হবে। ঐক্য গড়ে তুলতে পারলে পারস্পরিক বিশ্বাস এর ভিত্তিতে, এবং সেই বিশ্বাস যেমন আত্মবিশ্বাস দেবে, তেমনি একজনকে সর্বস্ব ত্যাগ করতেও উদ্বুদ্ধ করবে। সেই ভাবনা প্রেরিত হয়েছিল বলেই এই প্রবাসে থাকা সবাইকে নিয়ে জড়ো করে তিনি আজাদ হিন্দ ফৌজ দাঁড় করাতে পেরেছিলেন। কদম কদম বড়ায় যা গানটা হলো, তাতে জিন্দগি হ্যায় কম কি তো কম পে লুটায় যা। আজকে যারা দেশ চালাচ্ছে, রাজ্য চালাচ্ছে, তারা মনে করে যে জিন্দগি হ্যায় কম কি কম পে লুটায় যা, মনে করে এই কমটা আছে তার জিন্দগির জন্য, কম করে লুটতে যা। যারা কৃষকের জমি বেচছে, দখল করছে, নিলামে তুলছে, যারা খনি বেচছে, যারা রেল বেচছে, রাষ্ট্রায়ত্ত শিল্প বেচছে, সেই প্রধানমন্ত্রী বাংলায় এসে এখন আত্মনির্ভরতার গল্প আজকে শোনালেন, তার নিজের পেট গল্প। আত্মনির্ভর ভারতের প্রথম সোপান হচ্ছে প্ল্যানিং কমিশন, 5 ইয়ার্স প্ল্যানিং কমিশন।
দেশ যখন পরাধীন ছিল তখনই নেতাজি সুভাষ বোসকে চেয়ারম্যান করে প্ল্যানিং কমিশন গঠিত হয়েছিল। কারণ এই যে বেকার ছেলে মেয়েদের হাতে কাজ, এই যে কৃষিকে উন্নতি করা, কৃষিকাজের পাশাপাশি তার অন্যান্য কর্মসূচি কাজকর্ম নিয়ে আসা, শিক্ষা, স্বাস্থ্য, উন্নয়ন, এটা বিকাশের সাইনবোর্ড নয়, উন্নয়নের ধারা সাইনবোর্ড নয়, প্ল্যানিং কমিশন করা হয়েছিল। মোদী সরকার প্রথম অপরাধ করলেন নেতাজির ভাবনার বিরুদ্ধে। 2014 সালে সরকার তৈরি করার পরে প্ল্যানিং কমিশনকে গুটিয়ে দিলেন। আজকে আমাদের দেশের অর্থনীতি চৌপাট হচ্ছে। কত নির্লজ্জ হলে একজন বক্তৃতা করে জনসমক্ষে, আত্মনির্ভর ভারত, কারণ আমরা রাফেল বিমান পেয়েছি। রাফেল বিমানটা কি আত্মনির্ভরতার প্রতীক? যদি বলতেন হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডকে আমি স্বাবলম্বী করে তুলেছি, টাকা দিয়েছি, গবেষণা করেছে এবং তারা এখন আমাদের প্লেন তৈরি করতে পারছে। অনিল আম্বানি যে দেউলিয়া হলো, যাকে কোর্ট সাব্যস্ত করছে ব্যাংকের টাকা লুটের জন্য, ফ্রডের জন্য, তাকে দিয়ে বললেন ক্রোনি ক্যাপিটালিজম হিসেবে যে রাফেলের সঙ্গে এগ্রিমেন্ট করো, আর এখানে এসে বলছেন রিপাবলিক ডে প্যারেডে বক্তৃতা 3 দিন আগে এখানে বলে শুনিয়ে দিলেন যে আমাদের পরাক্রম আছে কারণ রাফেল বিমান আছে। স্বনির্ভর মানে হচ্ছে আমরা আমাদের প্রয়োজন নিজেরা মেটাবো। এই জন্য এই বাংলার বুকে 100 বছরের বেশি সময় আগে বিদেশি দ্রব্য বর্জন, বয়কট এবং স্বদেশী আন্দোলনের পত্তন হয়েছিল। স্বাদেশিকতার ভিত্তি ছিল এটাই। আজকে বিজেপি সরকার এই স্বাদেশিকতাকে ভাঙছে। হাউডি মোদির নাম করে ট্রাম্পের নির্বাচনী প্রচারে গিয়েছিলেন, যে বলেছিল আমেরিকা ফার্স্ট, তার থেকে নকল করে বিজেপি এখানে বলল ইন্ডিয়ান ফার্স্ট। কিন্তু ব্যবসা বাণিজ্য এই করোনা কালের মধ্যে এফডিআই নিয়ে এসে আমাদের বিশেষত ডিফেন্স সেক্টরে যে উৎপাদনের শিল্প আছে, কারখানা আছে, আমাদের ইছাপুর গানসেল ফ্যাক্টরি হোক, কাশীপুর গানসেল ফ্যাক্টরি হোক, গোটা আবাদিতে হোক, গোটা দেশের সব কটাকে 100% এফডিআইতে দেওয়ার জন্য তারা সিদ্ধান্ত গ্রহণ করেছেন। উল্টোটা করছেন, উল্টো তিনি যা বলছেন তার উল্টো পথে হাঁটছেন। কৃষকরা এটা ধরতে পেরেছে। যখন কৃষকরা ধরতে পেরেছে তখন এই বিজেপি বলল পাগড়ি দেখে এটা খালিস্তানি। নেতাজি ভাবনার পক্ষে, নেতাজি ভাবনার পরিপন্থী। লুঙ্গি দেখে চিনবার চেষ্টা করেছিলেন 1 বছর আগে সিএ এনআরসি বিরোধী আন্দোলনে। চিড়ে মুড়ি দেখে চিনতে চেষ্টা করেছিলেন, খাদ্য দেখে, মাংসের সাইজ দেখে, জীবের জন্তুর সাইজ দেখে চিনতে চেষ্টা করেন। এখানেই হচ্ছে আমাদের আজকে বড় সংকট। এই জন্য নেতাজিকে স্মরণ করা মানে হচ্ছে আনুষ্ঠানিকতা নয়। আবার মমতা ব্যানার্জি দেখলাম তৃণমূল কংগ্রেস চারিদিকে গোটা রাস্তায়, আমরা সকালে মিছিল করলাম নেতাজি জন্মোৎসব কমিটির তরফ থেকে, সমস্ত ফর ব্লকের ঝান্ডা তুলে দিয়ে রাতের বেলা অন্ধকারে সেখানে সব বেলুন আর হচ্ছে তোমার গিয়ে হোর্ডিং লাগিয়ে দেওয়া হলো। কার ছবি? নেতাজি এবং মমতা ব্যানার্জির। অন্যত্র সব জায়গায় দেখি আমি, বিজেপিও তাই করে, মোদি, এগুলোকে বলে রিফ্লেক্টেড গ্লোরি, প্রতিবিম্বিত আলো। তাহলে এটা নেতাজিকে স্মরণ নয়, সুভাষ বোসকে স্মরণ নয়, তাকে সামনে রেখে তাহলে উনি হচ্ছেন উপলক্ষ আর লক্ষ্যটা হচ্ছে আত্মপ্রচার। এটা নেতাজি কখনো চাননি। দ্বিতীয়ত নেতাজি বলেছেন সবচেয়ে বড় অপরাধ হচ্ছে, নিকৃষ্টতম অপরাধ হচ্ছে মিথ্যা এবং অন্যায়ের সঙ্গে আপোষ করা। নেতাজি আপোষহীন ছিলেন। আজকে যারা মিথ্যার আশ্রয় নিচ্ছে এবং অন্যায় করছে তারাই আবার উল্টে নেতাজিকে স্মরণ করার ভান করছে। নেতাজির যে লেখা সেগুলোকে আরও বেশি, তার যে কোটেশনস, তার যে রচনা সম্ভার, তার যে বক্তৃতা মালা, সেটাকে ভারত সরকার হোক, রাজ্য সরকার হোক, তাকে পাবলিশ করা উচিত ছিল। আমরা এইভাবেই করেছি রবীন্দ্র শতবার্ষিকীতে রবীন্দ্র রচনাবলী। তাহলে আজকের প্রজন্ম সেটা জানবে, সেই পরিপ্রেক্ষিতটা, সেই প্রেক্ষাপটটা এবং তার ভাবনাটা। ওরা সেটা করছেন না, নেতাজির ছবি লাগিয়ে নিজের রাজনীতি চালানোর চেষ্টা করছেন। আর যেহেতু এবারে বিধানসভা নির্বাচন আছে, বলা হলো কালকা মেলের নাম নেতাজি নামে করে দিলাম। আচ্ছা, নেতাজির
স্ট্যান্ডার্ডটা কি এটাই? লেভেলটা থেকে কোথায় নামানো হচ্ছে? প্রথম কথা, ভারত সরকার রেলে আইনে বলে যে কোনো ব্যক্তির নামে কোনো ট্রেন হবে না। এটা হচ্ছে ইন্ডিয়ান রেলওয়েজ অ্যাক্টে। আমার কোনো আপত্তি নেই। তাহলে গোটা আমি যখন জঙ্গল চাইছি, উনি আমাকে গাছ গড়াচ্ছেন কেন? তাহলে যদি ছত্রপতি শিবাজি টার্মিনাস হতে পারে মুম্বাই স্টেশন, তাহলে হাওড়া স্টেশন কেন নেতাজি সুভাষচন্দ্র বোস টার্মিনাল স্টেশন হতে পারে না? একটা তো তুমি কোন লেভেলে নাম দিচ্ছ? আমি আগে বলেছি, রিপিট করেছি, গত বছর এরকম করা হয়েছে। শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরগাহ নাম দিয়ে দিচ্ছে, যেখানে নেতাজি সুভাষ ডক আছে। কাকে মাথায় কোথায় বসিয়ে দিচ্ছে? তাতে একটা মাত্রা জ্ঞান থাকা দরকার। একইভাবে আমি নিজে খুব নামকরণের পক্ষে না, কিন্তু একটা ভালো যে একটা হচ্ছে গ্যালারি 1 বছরের জন্য বা পার্মানেন্ট স্থায়ী করে নেতাজিকে ওখানে করা হয়েছে, ভিক্টোরিয়ায় উদ্বোধন করা আছে। লোকে জানবে, ছবি টবি থাকবে, কিছু আকর থাকবে। কিন্তু নেতাজি ইজ এ লিভিং লিজেন্ড। মিউজিয়ামে কারা যায়? আমরা বলছি আমাদের গভর্নেন্সে, আমাদের সমাজে, আমাদের রাজনীতিতে, আমাদের অর্থনীতিতে, আমাদের পরিকল্পনায় নেতাজির যে ভাবনা ছিল সম্প্রীতির, ধর্মনিরপেক্ষতার, গণতন্ত্রের, পার্টিসিপেটরি ডেমোক্রেসির, স্বাবলম্বী হওয়ার, এবং তার সঙ্গে হচ্ছে আপসহীন সংগ্রামের, অন্যায়ের বিরুদ্ধে, ধর্মের সঙ্গে রাজনীতিকে না মেলানো, এবং একটা সমাজতান্ত্রিক পরিকল্পনা যাতে একটা সামগ্রিক উন্নয়ন হয় দেশের, সেইটাকে তো অ্যাকশনে নিয়ে আসার কথা। অ্যাকশনে নিয়ে আসার বদলে তারা এটাকে পেছনে ঠেলে দিলেন, মিউজিয়ামের মধ্যে নিয়ে গেলেন। মিউজিয়ামে আমরা আজায়েব খানেমে, মিউজিয়াম, জাদুঘরে আমরা সেগুলোই নিয়ে যাই যেগুলো প্রচলিত থাকে না। আমরা বলছি প্রচলনটা বাড়াও, আর ওরা ওটাকে মিউজিয়াম পিস করতে চাইছে। 3, এই প্রধানমন্ত্রী যা যা ঘোষণা করে গেলেন, আমি স্বাবলম্বীটা পরে বলবো, যদি প্রশ্ন করো রিলায়েন্সের ব্যাপারে, কিন্তু উনি বললেন, আচ্ছা আমি রিলায়েন্স বললাম, যখনই মোদি বলে যে তোমার গিয়ে সেলফ রিলায়েন্স, তখন আসলে ওটা রিলায়েন্স। স্বনির্ভরতা মানে হচ্ছে, আত্মনির্ভর মানে হচ্ছে সেলফ রিলায়েন্স। মমতার কাছে ওটা হচ্ছে সেলফ, মোদির কাছে হচ্ছে সেলফ অ্যান্ড রিলায়েন্স, যার জন্য আজকে কৃষকরাই এত আন্দোলন করছে। উনি প্রধানমন্ত্রী হওয়ার আগে আমরা বলেছিলাম লুক ইস্ট। কলকাতাকে গুরুত্ব বাড়াতে হলে আমাদের পূবের সঙ্গে দরজা খুলে দিতে হবে। প্রধানমন্ত্রী উনি বললেন লুক ইস্ট কেন, নতুন স্লোগান দিলেন অ্যাক্ট ইস্ট। এখন মনে করে দিচ্ছি, কারণ মিডিয়াতে আজকাল আসে না এগুলো। অ্যাক্ট ইস্ট কোথায় হচ্ছে? আমরা বললাম সুভাষ বোস যেরকম সিঙ্গাপুরে গিয়ে, জাপান, ওইদিকে সাউথ ইস্ট এশিয়া জড়ো করেছিলেন স্বাধীনতা আন্দোলনের জন্য, তাহলে আমাদের কলকাতার গুরুত্ব, পশ্চিমবঙ্গের গুরুত্ব, পূর্ব ভারতের গুরুত্ব বাড়বে যদি আমাদের ইকোনমিটা যেটা পশ্চিমমুখী আছে তার সঙ্গে সঙ্গে যাতে পূর্বমুখী করা যায়। পশ্চিমমুখী সংকটে আছে অর্থনীতি এখন, কিন্তু পূর্বমুখী নতুন দোর খুলে দেবে। গত ইউপিএ গভর্নমেন্টের সময় আমরা ভারত সরকারকে বাধ্য করেছিলাম যে লুক ইস্ট, আরও বেশি বিমস্টেক যাতে আরও বাড়ে। আজকাল এগুলো আর কথা হয় না। প্রধানমন্ত্রী যখন কলকাতা এলেন, আমি আগ্রহ ভরে শুনছিলাম, অন্তত বিধানসভা নির্বাচনের প্রাক্কালে তিনি হয়তো বলবেন যে অ্যাক্ট ইস্টের নাম করে আমি কী করেছি, তো করা হয়নি। আমাদের অর্থনীতি, আমাদের উন্নয়ন, আমাদের কলকারখানা, আমাদের শিল্প, আমাদের কৃষি, আমাদের কাজ, আমাদের বৈদেশিক নীতি, এই সমস্তটা হচ্ছে স্ট্রেনদেন হবে যদি আমরা ওপেনিংটা করি টুয়ার্ডস ইস্ট, ফার ইস্ট। নেতাজিকে স্মরণ করা মানে হচ্ছে ইউ লুক ইস্ট অ্যান্ড অ্যাক্ট ইস্ট। সেটা করা হয়নি, করা হচ্ছে না। আজকেও তিনি, আমরা সবাই অপেক্ষা করছিলাম কয়েকটা নামের জন্য নয়, আমরা যেন কতগুলো ঘোষণা করবে যে কিভাবে ওটা আরও বেশি আমরা ইন্টিগ্রেট করব। কারণ নেতাজি একটা ব্র্যান্ড। আমি জাপানে গিয়ে দেখেছি, ওখানে কোনো একটা, আমরা যখন লাইট রেলওয়ে প্রজেক্ট, অন্যান্য প্রজেক্ট যখন বলছিলাম, তখন ওখানে প্রথমে বলে আমি এসছি মানে নেতাজির দেশ থেকে এসছি, সুভাষ বোসের দেশ থেকে এসছি, ব্র্যান্ড। তখন জাপান পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি বড় ইনভেস্টর ছিল বামফ্রন্টের শেষ 12 বছর 15 বছর।
আজকে গুজরাট কেন? তাহলে উনি কী বোঝাচ্ছেন এখানে আত্মনির্ভরতার নাম করে? গুজরাট নির্ভরতা? আমি অনেকগুলো কথা বললাম, কিন্তু আবার বলবো যে যদি বিজেপি সত্যি শিক্ষা নেয় তাহলে সে আজ থেকে কোনো ধর্মের নামে স্লোগান না দিয়ে, কোনো ধর্মগুরুর নামে স্লোগান না দিয়ে, কোনো ধর্মপ্রধানের নামে স্লোগান না দিয়ে, কোনো ধর্মীয় আইকনকে না ব্যবহার করে নেতাজির ধারায় উদ্বুদ্ধ হয়ে দেশের নামে জয়ধ্বনি করুক। মুখ্যমন্ত্রী দাবি করেছেন যে 4টে রাজধানী করতে হবে, কারণ শুধু কেন দিল্লি রাজধানী থাকবে, 4টে রাজধানী ঠিক না? দুটো প্রশ্ন, কোনটা উত্তর দেবো? প্রথমটা আমি আগে বলেছি, তুই না বুঝতে পারো। এটা সমর্থন অসমর্থনের প্রশ্ন নয়। ডোন্ট টেক আউট ওয়ান সিঙ্গল লাইন, সেজন্য আমি আবার রিপিট করছি, এটা সমর্থন অসমর্থনের প্রশ্ন নয়, এটা মুখ্যমন্ত্রীর রিয়ালাইজেশনের প্রশ্ন। সরকারি কর্মসূচিকে দলীয় কর্মসূচিতে রূপান্তরিত করা উচিত নয়। বাংলায় কথা আছে, আপনি আচরি ধর্ম অপরে শিখায়। আমি মুখ্যমন্ত্রীকে সমর্থন করলাম না, কিন্তু ধিক্কার জানালাম বিজেপি যেভাবে সরকারি খরচায় নেতাজিকে উপলক্ষ করে নিজের প্রচারের জন্য কর্মসূচি আয়োজন করেছে। ওই জমায়েতের রং ঢং দেখলে তো বুঝতে পারছিলে কারা আছে। এটা কখনোই বাংলার সংস্কৃতি ছিল না। এখানে নিয়ে এসছেন মমতা ব্যানার্জি, আজকে তার প্রয়োগ করলেন মোদিও। আচ্ছা, 4টে রাজধানী, এগুলোকে ইচ্ছে করে করা হয়, এগুলো বলা হয়, মূল ইস্যু থেকে আলাদা সরিয়ে দিয়ে হেডলাইন ক্যাচ করা হলো। তো ইংরেজ আমলে ছিল, সব আলাদা প্রেসিডেন্সি ছিল না, 4টে সেন্টার ছিল না, কলকাতা, চেন্নাই, মুম্বাই, এখন বম্বে, লাহোর। আমাদের দেশটা হচ্ছে যুক্তরাষ্ট্রীয়। আমরা বলছি কেন্দ্র এবং রাজ্যের সম্পর্কের পুনর্বিন্যাস, শুধু দিল্লি দিয়ে চলবে না, সমস্ত রাজ্যের রাজধানী, তার গুরুত্ব বাড়াতে হবে। মুখ্যমন্ত্রী কেন বললেন না গত 7 বছরে একটার পর এক বিজেপি আমাদের দেশের যতগুলো ন্যাশনাল ইনস্টিটিউট ছিল সেগুলোকে কলকাতা থেকে গুটিয়ে নিচ্ছে? একটা প্রতিবাদ করছে না তৃণমূলের এমপিরা এবং মুখ্যমন্ত্রী। লিস্ট ধরাতে পারেনি তোমাদেরকে। কলকাতা কেন্দ্রিক কোনো ব্যাংক থাকলো না মার্জারের নাম করে, তা সেটা বলতেন। তাহলে উনি কি চাইছেন? 4টে ফেডারেশন বা 4টে ইউনিটের একটা ফেডারেশন? তা তো নয়। আমরা চাই রাজ্যের হাতে অধিক ক্ষমতা, পুনর্বিন্যাস করা, সরকারি কমিশনের রিপোর্টকে লাগু করা, এবং সেন্টার আর স্টেটের সঙ্গে একটা সুসম্পর্ক, একটা কনস্টিটিউশনাল স্কিম অফ থিং অনুযায়ী। মুখ্যমন্ত্রী যেটা বলেছেন ওটা আমাদের সংবিধান পারমিট করে না। হ্যাঁ, কি করতে হবে? ছুটি দিতে হবে। আমরা বলেছিলাম এবং এখনো বলেছি, আজকেও বলছি, দেশপ্রেম দিবস। সুভাষ বোস প্রতীক কিসের? দেশপ্রেমের। বামপন্থীরা কেন এটা বলছে? আর কেন হঠাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট ঘোষণা করলো পরাক্রম দিবস? আচ্ছা, একজন আপনারা বলুন তো, কে কবে নেতাজি সুভাষ বোসকে বিক্রম পরাক্রম তার সেই সিম্বল হিসেবে দেখেছেন? আমি যেখান থেকে শুরু করেছিলাম, আমরা ছোটোবেলা থেকে, আমাদের জন্মের আগে থেকে, আমাদের আগের প্রজন্ম এবং অনাগত প্রজন্মগুলো, তারা কিন্তু দেশপ্রেম বলতে নেতাজি সুভাষ বোসের ছবি ফুটে আসবে। এক, বিজেপি কেন বলছে না? বলতে পারে না, কারণ ওরা যে মেকি দেশপ্রেমের কথা বলে সেটা নেতাজি সুভাষ বোসের ওই প্রতীকের সঙ্গে, কাজের সঙ্গে, ধারার সঙ্গে, দর্শনের সঙ্গে মেলে না। বিরোধটা এখানে। দেশপ্রেম মানে হচ্ছে দেশের মানুষের প্রতি ভালোবাসা। দেশের মানুষের প্রতি ভালোবাসা মানে হচ্ছে জাত পাত, ধর্ম, বর্ণ, ভাষা, ক্ষেত্র নির্বিশেষে
তাদের মধ্যে ঐক্য স্থাপন, শান্তি স্থাপন এবং পরস্পর সন্দেহ, অসহিষ্ণুতা না থাকা। বিজেপি যে দেশপ্রেমের কথা বলে, আরএসএস যে দেশপ্রেমের কথা বলে, আদৌ যদি বলে না, তা যদি বলতো তারা স্বাধীনতা আন্দোলন লড়াই থাকতো। যারা সাম্রাজ্যবাদী বিরোধী আন্দোলনে সামিল হয়নি তারা কখনো দেশপ্রেমিক নয়, কখনো হতে পারে না। সুভাষ বোসকে নিজে পরাক্রম দেখিয়েছিলেন। আজকে কৃষকরা কেন রিক্লেম দ্য রিপাবলিক বলে তারা নামছে, ট্রাক্টর র্যালি করবে গোটা দেশে? কারণ রিপাবলিক ডে, প্রজাতন্ত্র দিবস, তাকে একটা রাজতন্ত্রে পরিণত করার চেষ্টা করা হয়েছে। আমাদের এখানে রানী আছেন, ওখানে রাজা আছেন। হোয়ার ইজ দি স্পিরিট অফ কনস্টিটিউশন, যেখানে সবার উপরে মানুষত্ব বলা হবে, আমরা সবাই রাজা, আমাদের রাজার দেশ বলা হবে। প্রজাতন্ত্র দিবস মানে তাই। সেখানে যে প্রজা আজকে খাদ্য পাচ্ছে না, রেশন পাচ্ছে না, কাজ পাচ্ছে না, যে কৃষক ফসলের দাম পাচ্ছে না, যে শ্রমিক তার শ্রমের মর্যাদা পাচ্ছে না, মূল্য পাচ্ছে না, সে এই রিপাবলিককে রিক্লেম করতে চাইছে। আর তখন ওখানে রাফায়েল বিমান, রকেট, এসব মিসাইল, সেনা, এগুলো দেখিয়ে বলা হয় যে দেখো দেশের শক্তি কি। বামপন্থীরা মনে করে দেশের শক্তি দেশের মানুষের শক্তির উপর নির্ভর করে। আর এজন্যই আমরা নেতাজি সুভাষ বোসকেও এই মানুষের এই শক্তির উত্থান তিনি করতে পেরেছিলেন, মোটিভেট করতে পেরেছিলেন। তখনই তারা ফৌজ দাঁড় করে দিতে পেরেছিলেন। অবশ্যই ফৌজ দরকার, ওই মিসাইল দরকার, বিমান দরকার, সেটা হচ্ছে দেশের নিরাপত্তার জন্য। আজকেও মোদীজি বক্তৃতার সময় পরাক্রম নিয়ে এসছেন, স্বাভাবিক। এলএসি নিয়ে এসছেন, এলওসি নিয়ে এসছেন। সুভাষ বোসের সঙ্গে কি সম্পর্ক এলওসি এলএসির? তিনি তো গোটা অখণ্ড ভারত দেখতে চেয়েছিলেন, কিন্তু বিভাজনের ভারত দেখতে চাননি। আর এলএসি তো সরকার চাইলেই, যেমন ব্রিটিশ চেয়েছিল, তেমনি আজকে আমাদের সরকার সিঙ্গু বর্ডারে বর্ডার বসিয়ে দিয়েছে, হরিয়ানা এবং দিল্লির মাঝখানে, পাঞ্জাব এবং হরিয়ানার মাঝখানে সীমানা বসানো হয়, উন্মাদনা তৈরি করা হয়। ভোটের সময় ভারত পাকিস্তান, ভারত চীন, আর এখন হচ্ছে হরিয়ানা পাঞ্জাব, দিল্লি হরিয়ানা। আমরা তো এই সীমানার বাইরে। ছুটি, জাতীয় ছুটির দাবি মুখ্যমন্ত্রী বরাবর করেন এবং তিনি ছুটি দিয়েও যাচ্ছেন। যিনি একটা স্ট্রাইক ডাকলে বলেন হিসেব করে, আর তো সব চ্যানেলেও খবরের কাগজে কিছু বিজ্ঞাপন দেওয়া, কিছু জায়গায় খবর এবং মতামত দেওয়া হয় কত কর্মদিবস নষ্ট হলো। আর যেখানে সরকারের কোনো কাজই নেই, সেখানে সরকার 365 দিন এই ছুটি ঘোষণা করে দিয়ে মাঝখানে 2-1 দিন বলতে পারে। সুভাষ বোস ছুটি চাননি। তাকে যখন অন্তরীণ রাখা হয়েছে তখনও তিনি রাজনীতি থেকে ছুটি নেননি। তাকে যখন জেলের মধ্যে রাখা হয়েছে তখনও তিনি দেশের কাজের থেকে ছুটি নেননি। এমনকি তিনি চোখে ধুলো দিয়ে তিনি অন্তরীণ অবস্থা থেকে বেরিয়ে গিয়ে দেশের উদ্ধারের কাজে, স্বাধীনতা আন্দোলন লড়াইয়ে সামিল হয়েছিলেন। যদি সত্যিকারের বিবেকানন্দকে, সুভাষ বোসকে যদি স্মরণ করতে হয়, তো নতুন কর্ম উদ্যোগ তৈরি করতে হবে, কর্ম উদ্যম তৈরি করতে হবে, কর্মসংস্থান করতে হবে, কর্মসৃষ্টি করতে হবে। আমি তো বললাম এটা খুবই দৃষ্টিকটু। তাতে বোঝা গেল এটা সুভাষ বোসকে স্মরণ করা হলো না, তাকে অপমান করা হলো। নেতাজি সুভাষচন্দ্র বসু নেতাজি, মোদি নেতা হতে পারেন, মোদি নেতাজি নন। দাড়ি রাখলে রবীন্দ্রনাথ হওয়া যায় না, আজাদিন ফৌজের টুপি পরলেই আজাদিনের সর্বরাজ্য হওয়া যায় না, পাগড়ি পরে এলে স্বামী বিবেকানন্দ হওয়া যায় না। কিন্তু অন্ধভক্ত এমন তৈরি করা হয়েছে একটা বাহিনী, কম না, বেশি নয়, যারা এরকম সব জায়গায় গিয়ে এই কাজটা করে। ওটা ওই আগে থেকেই প্ল্যানিং থাকে, যে কোনো কর্মসূচি হলে তার আগে থেকে রিহার্সাল থাকে, কারা যাবে কি বলবে। তবে তো তুমি এরকম বললে, তুমি তোমার নামে যে মন্ত্রোচ্চারিত হলো, এভাবে তো মন্ত্রটাকে সম্প্রচারিত করা হয়। एनी क्वेश्चन? उर्दू में अच्छा बोलना चाहिए।
नेताजी सुभाष बोस हिंदुस्तानी में बात करते थे, हिंदुस्तानी में भाषण देते थे, हिंदुस्तानी, याद रखना। आज जैसे उर्दू को अलग, हिंदी को अलग किया गया, उस तरह से नहीं था। 1857 में जो पहला आज़ादी की लड़ाई हुई थी, जंग आज़ादी, जिसको हम सिपाही रिवॉल्ट बोलते हैं अंग्रेज़ के ज़माने में, वो उसका जुबान था हिंदुस्तानी। सुभाष बोस आज़ाद हिंद फौज उसी धारा का, उसी परंपरा का आगे बढ़ा हुआ है, इसलिए वो आज़ाद हिंद फौज था। अभी कुछ कुछ लोग ऐसे होता है जैसे हिंदू मुसलमान के नाम में हिस्सा कर रहे हैं। सुभाष बोस ये बोले थे, उनके अगर आप लेख पढ़ोगे तो उसमें लिखा हुआ है, अभी भी है वो, कि ये जो हिंदू और मुसलमान का जो झगड़ा है, जो भाषा के नाम में, धर्म के नाम में जो अलग अलग किया जाता है, ये नेचुरल नहीं है, आर्टिफिशियल है। असल मुद्दा वो नहीं है। दीज आर कॉन्फ्लिक्टिंग इंटरेस्ट एंड कॉन्फ्लिक्टिंग इश्यूज। हमें आज़ादी की लड़ाई के लिए और देश की भलाई के लिए कॉन्फ्लिक्टिंग इश्यूज को अलग करके जो कॉमन इश्यूज है, जो नेचुरल है, वो सामने ले आना पड़ेगा। वो खेती का सवाल है, वो रोज़ी का सवाल है, वो रोटी का सवाल है, वो लोगों के रोज़गार जैसे है वैसे लोगों के रहाइश का सवाल है। आज अगर सुभाष बोस को 125वां जन्मदिन में अगर उनको याद करना है तो नेताजी की उस बात को याद करना पड़ेगा। और इसलिए वो श्यामा प्रसाद मुखर्जी को, हिंदू महासभा को ये कहते कि आप ये हिंदू हिंदू करके धर्म के नाम पर राजनीति मत करो। और CR दास और नेताजी सुभाष बोस का जो सोच था, बाकी जो वामपंथी लोग थे बंगाल के, उनके साथ मेल था, तो वो कभी भी देश का विभाजन या देश का विभाजन हो भी जाए तो बंगाल का विभाजन नहीं चाहते थे। वो चाहते थे एक साथ होकर के। इसलिए उन्होंने, उनके जो लेफ्टिनेंट थे, ट्रस्टेड थे, वो कभी किसी एक भाषा, किसी एक धर्म के लोगों को, सिर्फ बंगालियों को लेकर नहीं किए। नेताजी सुभाष बोस पूरे हिंदुस्तान के, पूरे सब कॉन्टिनेंट के हैं। आज मोदी जी कलकत्ता में आकर के उसको बंगाली लीडर बनाने मांग रहे, चूंकि असेंबली का चुनाव है। सुभाष बोस जब फौज तैयार किए उसमें तमिल, तेलुगु, ओडिया, असमीज, पंजाबी, सिख, हिंदू, मुसलमान, बिहारी सब जुड़े। वो जो लार्जर विजन है उसको सामने ले आए। आज इसको अलग अलग खाने में बांटा जा रहा है। आज़ाद हिंद फौज नाम इसलिए दिए, वो जो हिंदुस्तानी बोलते थे, वो जो सब लोग समझ सकते हैं। बहुत एकदम पर्शियन वाला ओरिएंटेशन भी नहीं, अरबिक वाला ओरिएंटेशन भी नहीं, संस्कृत वाला ओरिएंटेशन भी नहीं, जो सब लोग, चाहे साउथ के हो, चाहे नॉर्थ के हो, चाहे ईस्ट के हो। इसलिए आबिद हुसैन सफरानी को उन्होंने कहा कि एक ऐसा नारा बोलो जो सब लोग बोल पाएंगे, क्योंकि उस वक्त ये सब कंट्रोवर्सी होता है। अभी तो ये जय श्री राम बोलते हैं, उस वक्त वंदे मातरम लेकर के भी था कि हिंदू, मुसलमान, बंगाली, बिहारी सब लोग उसको माने या नहीं माने। इसलिए जो स्लोगन एक्सेप्टेड होता है वो रिलीजन, लैंग्वेज न्यूट्रल होता है। और जय हिंद नारा इसलिए जय हिंद का नारा दिए कि वो रिलीजन एंड रीजन एंड लैंग्वेज स्पेसिफिक नहीं है। आज मोदी जी अपना भाषण देने के शुरू में 3 बार जय हिंद जय हिंद जय हिंद किए, लेकिन उनके लोग जब ममता बोलने उठी तो जय श्री राम बोलना शुरू कर दिया। तो यही तो कॉन्ट्रडिक्शन है। अगर आप सुभाष बोस को मानते हो तो उनका नारा दो आप, फिर वो अपने नारे को क्यों जोड़ रहे हो? ममता बनर्जी बोली हम भाषण नहीं देंगे चूंकि सरकारी कार्यक्रम को ये पॉलिटिकल बना दिया गया। बिल्कुल सही है, और उन्होंने भाषण नहीं दी, अच्छा काम की, प्रोटेस्ट में बोली। लेकिन आप जो बोलते हो और आप जो करते हो उसमें फर्क है। यही काम तो ममता बनर्जी पिछले 10 साल से यही कर रही है। चीफ मिनिस्टर चाहे वो प्रेस कॉन्फ्रेंस करे, चाहे वो इनॉग्रेशन करे, चाहे वो एडमिनिस्ट्रेटिव बैठक करे, हर मामले में वो उसको अपना पॉलिटिकल बना देती है। यहां तक कि ऑपोजिशन के MLA MP कोई को दावत नहीं देंगे, कोई को बुलाएंगे नहीं। बीजेपी, हम ये कहते हैं इनके दोनों का एक ही स्कूल में पढ़े हैं दोनों, मोदी और ममता, दोनों में कोई फर्क नहीं है, दोनों का एक ही सिलेबस है। लेकिन बुरा तो लगता है ना, बुरा लगा ना। बंगाल में आकर के एक कार्यक्रम हो रहा है सुभाष बोस का, बंगाल के चीफ मिनिस्टर बोल नहीं पाए। क्यों नहीं बोल पाए? क्योंकि बीजेपी वाले सरकारी खर्चे में अपना पार्टी का प्रोग्राम करना शुरू कर दिया। वो गलत है, गलत है। ये पूरा बंगाल के लिए एक बहुत बड़ा अन्याय है। लेकिन हम अन्याय के विरुद्ध में हम बोल सकते हैं अगर हम खुद अन्याय नहीं करते हैं। सुभाष बोस यही बोले थे कि सबसे बड़ा अपराध है, जुर्म है झूठ,
और नाइंसाफी के साथ सौदा कर लेना। इसलिए अगर सुभाष बोस को याद करना है, नेताजी को याद करना है, तो झूठ और नाइंसाफी के खिलाफ आपको आवाज़ बुलंद करना पड़ेगा। और वो आवाज़ मजहबी, ज़ुबानी, लिसानी तौर पर नहीं, वो आवाज़ आपको इंसानी और हुब्बुल वतन की हैसियत से, हुब्बुल वतनियत एक बड़ी बात है। आज का दिन को हमने यही मांगा था कि देश प्रेमी दिवस हो, मतलब हुब्बुल वतन, यौम हुब्बुल वतन। और जय हिंद इसी वतन का जय का नारा है, कोई धर्म का नाम में नहीं है। इस मुल्क को बांटा जा रहा है धर्म के नाम पर, भाषा के नाम पर। हम उसके खिलाफ हैं और इसलिए हम सुभाष बोस को याद करते हैं। और जो लोग सुभाष बोस को याद करके मोदी मोदी, ममता ममता कर रहे हैं, वो गलत है। जो ममता बनर्जी सरकारी खर्चा से साइन बोर्ड लगाई, पूरे सेंट्रल में मैंने देखा उसमें सुभाष बोस का फोटो और उनका फोटो। उसका मतलब क्या है? रिफ्लेक्टेड ग्लोरी। आपको नेताजी को याद करना है तो फिर अपना फोटो क्यों लगा रहे हो? उसी तरह से कोई भी, आप आसाम में देखो, त्रिपुरा में देखो, बीजेपी का चीफ मिनिस्टर भी वही कर रहा है, मोदी जी भी वही कर रहे हैं। किसका प्रचार हो रहा है? बल्कि सुभाष बोस का जो स्पीचेस है, सुभाष बोस का जो लेख है, सुभाष बोस का जो सोच है, उसके जो तमाम, उसको हर हिंदुस्तानी जुबान में तर्जुमा करके, पूरे मुल्क दुनिया के जुबान में तर्जुमा करके उसका कलेक्शंस निकालना चाहिए, ताकि नए पीढ़ी को मालूम हो हकीकत क्या है। एक आदमी को हम, एक इंसान को याद करते हैं उनके काम, उनका कारनामा, उनका सोच, उनका फलसफा को। यहां पे ऐसा हो रहा है कि उनके बहाने ये अपना फलसफा घुसेड़ रहे हैं, राफेल विमान बेच रहे हैं मोदी जी का बंगाल में आकर के, अब बोल रहे हैं कि सेल्फ रिलायंस। यही गलती हो रहा है। हम समझते हैं कि अगर आप सही मानों में नेताजी सुभाष बोस को, तो कालका ट्रेन का नाम कर दिया ऐसा नहीं, उसका नाम तो हमेशा बदलता रहता है। अगर नाम बदलना है, नेताजी सुभाष बोस, आपको मालूम होगा उनका ये मांग था उस वक्त, अंग्रेज के ज़माने में लड़ाई था कि फोर्ट विलियम का नाम बदलो और सिराज किला नाम रखो, चूंकि बंगाल के आखिरी नवाब सिराजुद्दौला उसको ठग करके जगत सेठ और सब मीर जाफर ये सब मिलकर के बहाना करके उनको कत्ल किया, हराया, और उसके बाद अंग्रेज काबिज हुए। इसलिए वो गुलामी का निशानी है, इसलिए फोर्ट विलियम का नाम बदल के सिराज किला करो। हम बोल रहे हैं, वो उस वक्त कहे थे, अगर आज आप नेताजी सुभाष बोस को याद रखना चाहिए तो आज मोदी जी को यहाँ करके ये ऐलान करना चाहिए था कि फोर्ट विलियम का नाम बदल के हम इसको सुभाषगढ़ या नेताजी गढ़ या नेताजी किला रखते हैं। तब हम समझते हैं कि हाँ, आप उनको याद कर रहे हैं, आप पराक्रम के नाम में कर रहे हैं। बेशक उनका वो एक स्किल था, उनको हम आर्मी ड्रेस में देखते हैं, आज़ाद हिंद फौज गेट कैसे देखते हैं, तो वो नाम करो आप आज़ाद हिंद किला बोलो, हम तैयार हैं। वो आप नहीं करोगे। साम्राज्यवाद के खिलाफ बीजेपी ऐसा एक भी कदम नहीं उठा सकता। तब तो हाउडी मोदी कैसे होगा? बंगाल का दिक्कत यह है, आज नेताजी बेचारे एक तरफ हाउडी मोदी और दूसरी तरफ राउडी दीदी के बीच में फंस गए हैं।